স্মরণে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, বলছেন জন্মেঞ্জয় সাহু। দেশপ্রেমিক ও দূরদর্শী কবি কাজী নজরুল ইসলাম ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে একটি চিঠিতে লিখেছিলেন, আমি জানি আমরাই এই ভারতবর্ষকে পূর্ণ স্বাধীন করব। সেদিন বাঙালির আপনাকে ও সুভাষবাবুকেই সকলের আগে মনে পড়বে। আপনারাই হবেন এ দেশের সত্যিকার নায়ক। বিদ্রোহী কবির ভবিষ্যৎবাণী সত্য বলেই প্রমাণিত হয়েছিল। বিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ বাঙালি মনীষী ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় একসময় শিক্ষা ও রাজনৈতিক ক্ষেত্রে নায়ক হয়েই উঠেছিলেন। তিনি তার পাণ্ডিত্য, দেশপ্রেম এবং কর্মদক্ষতার সুবাদে ভারতবাসীর অন্তরে অক্ষয় আসনে অধিষ্ঠিত হয়ে আছেন। শ্যামাপ্রসাদ ছিলেন একজন শিক্ষাবিদ, চিন্তানায়ক, আইনজীবী এবং দেশপ্রেমিক রাজনীতিবিদ। তিনি স্বাধীনোত্তর ভারতবর্ষকে একটি উন্নত এবং ঐক্যবদ্ধ দেশ হিসেবে গড়ে তুলতে চেয়েছিলেন। শ্যামাপ্রসাদকে বলা হতো বাপ কা বেটা। তাঁর পিতা ছিলেন কিংবদন্তি শিক্ষাবিদ এবং অকুতোভয় ব্যক্তিত্ব স্যার আশুতোষ মুখোপাধ্যায়। কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিজের পরিশ্রম, নিষ্ঠা, সাহস এবং দূরদৃষ্টির সুবাদে আশুতোষ বিশ্ববিদ্যালয়টিকে একটি ডিগ্রি প্রদানকারী প্রতিষ্ঠান থেকে উন্নীত করে জ্ঞান বিজ্ঞান চর্চার একটি উৎকর্ষ কেন্দ্রে পরিণত করেছিলেন। এই মহান পিতার আদর্শ তাঁর পুত্র শ্যামাপ্রসাদের মধ্যে সার্থকভাবেই সঞ্চারিত হয়েছিল। শ্যামাপ্রসাদের জন্ম 1901 সালের 6 জুলাই কলকাতাতে। 1917 সালে তিনি ভবানীপুর মিত্র ইনস্টিটিউশন থেকে ম্যাট্রিকুলেশন এবং 1921 সালে প্রেসিডেন্সি কলেজ থেকে ইংরেজি অনার্সে প্রথম শ্রেণীতে প্রথম হয়ে পাশ করেন। সেই বছরেই আশুতোষ উপাচার্য হিসেবে কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলায় এমএ পড়ানোর ব্যবস্থা করেন। পিতার ইচ্ছাতেই শ্যামাপ্রসাদ ইংরেজি অনার্সে প্রথম শ্রেণীতে প্রথম হয়ে পাশ করলেও বাংলা এমএতে ভর্তি হন। আশ্চর্যের বিষয়, বাংলা এমএতেও তিনি প্রথম শ্রেণীতে প্রথম হয়ে পাশ করেন। পরবর্তীকালে তিনি ব্যারিস্টারও হন। কিশোর বয়স থেকেই শ্যামাপ্রসাদের সাহিত্যের প্রতি বিশেষ আগ্রহ ছিল। তরুণ বয়সে তিনি এবং তার দাদা রমাপ্রসাদ দুজনে মিলে বঙ্গবাণী নামে একটি সাহিত্য পত্রিকা প্রকাশ করেন। সেখানে রবীন্দ্রনাথ ঠাকুর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, কুমুদরঞ্জন মল্লিক, কালিদাস রায়, নরেন্দ্র দেব, অচিন্ত কুমার সেনগুপ্ত প্রমুখ বিশিষ্ট সাহিত্যিকরা লিখতেন। বিশেষভাবে উল্লেখযোগ্য শরৎচন্দ্রের পথের দাবি উপন্যাসটি বঙ্গবাণী থেকেই প্রথম ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছিল। শ্যামাপ্রসাদ 1934 সালে মাত্র 33 বছর বয়সে কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হন। উপাচার্য হিসেবে তাঁর অসাধারণ বুদ্ধিমত্তা, শিক্ষা, নির্ভীকতা, দূরদর্শিতা এবং সাংগঠনিক ক্ষমতার পরিচয় দিয়ে অতি অল্প সময়ে বিশ্ববিদ্যালয়ের অকল্পনীয় উন্নতি সাধন করেছিলেন। শ্যামাপ্রসাদই রবীন্দ্রনাথ ঠাকুরকে দিয়ে বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথম বাংলায় সমাবর্তন ভাষণ দেওয়ার ব্যবস্থা করেছিলেন। রবীন্দ্রনাথ সমাবর্তন ভাষণ দিতে গিয়ে বলেছিলেন, আশুতোষ বিশ্ববিদ্যালয়ের পরভাষাশ্রিত আভিজাত্যবোধকে অকস্মাৎ আঘাত করিতে কুণ্ঠিত হলেন না। পিতৃনির্দিষ্ট সেই পথকে আজ প্রশস্ত করে দিচ্ছেন তাঁরই সুযোগ্য পুত্র, বাংলাদেশের আশীর্ভাজন শ্রীযুক্ত শ্যামাপ্রসাদ। বিশ্ববিদ্যালয়ের দীক্ষামন্ত্র থেকে বঞ্চিত আমার মতো ব্রাত্য বাংলা লেখককে বিশ্ববিদ্যালয়ের উপাধি দিয়ে আশুতোষ প্রথম রীতি লঙ্ঘন করেছিলেন। আজ তাঁরই পুত্র সেই ব্রাত্যকেই আজকের দিনের অনুষ্ঠানে বাংলা ভাষায় অভিভাষণ পাঠ করতে নিমন্ত্রণ করে পুনশ্চ সেই রীতিরই দুটো গ্রন্থি একসঙ্গে যুক্ত করেছেন। শ্যামাপ্রসাদের অনুরোধেই রবীন্দ্রনাথ কলকাতা বিশ্ববিদ্যালয় সঙ্গীত রচনা করেন। সেই সঙ্গীতটি হল চলো যাই চলো যাই চলো যাই। শ্যামাপ্রসাদই প্রথম 24 জানুয়ারি তারিখটিকে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবস হিসেবে পালন করা শুরু করেন। বিশ্ববিদ্যালয়ের কাজে শ্যামাপ্রসাদের নিষ্ঠা এবং কর্মকুশলতা দেখে আচার্য প্রফুল্লচন্দ্র রায় লিখেছিলেন, ইউনিভার্সিটির সাধারণ কাজে তুমি দেখি বাপকা বেটা হইয়াছ, কেননা এত অক্লান্ত পরিশ্রম ও স্বার্থত্যাগ কেহই করিতে রাজি নয়। শ্যামাপ্রসাদ তাঁর প্রথম জীবনে শিক্ষা নিয়েই ব্যস্ত ছিলেন। পরবর্তীকালে দেশ ও জাতির স্বার্থে শিক্ষার সহজ ও মসৃণ পরিবেশ ছেড়ে রাজনীতির কঠিন কঠোর জগতে পদার্পণ করেন। তিনি নিজেই বলেছিলেন, পিতার পদাঙ্ক অনুসরণ করে আমি চেয়েছিলাম শিক্ষার আলোয় এই দেশকে আলোকিত করতে, কিন্তু দেশের ডাক পড়লে শিক্ষার মশাল ছেড়ে রাজনীতির যুদ্ধক্ষেত্রে নামতেও আমি প্রস্তুত। সত্যি সত্যিই একদিন তিনি রাজনীতির যুদ্ধক্ষেত্রে অবতীর্ণ হলেন।
1929 সালে শ্যামাপ্রসাদ কলকাতা বিশ্ববিদ্যালয়ের সেনেটের প্রতিনিধি হিসেবে বেঙ্গল লেজিসলেটিভ কাউন্সিলে নির্বাচিত হন এবং এভাবেই প্রথম রাজনীতির অঙ্গনে প্রবেশ করেন। 1939 সালে তিনি অখিল ভারতীয় হিন্দু মহাসভার কলকাতা অধিবেশনে যোগ দেন। 1940 সালে তিনি অখিল ভারতীয় হিন্দু মহাসভার কার্যকরী সভাপতি এবং বঙ্গীয় প্রাদেশিক হিন্দু মহাসভার সভাপতি নির্বাচিত হন। 1941-এর 12ই ডিসেম্বর শ্যামাপ্রসাদ বাংলায় ফজলুল হক মন্ত্রিসভায় অর্থমন্ত্রী হিসেবে যোগ দেন। কিন্তু ভারত ছাড়ো আন্দোলনের সময় মেদিনীপুর সহ বিভিন্ন জায়গায় সরকারি দমননীতির প্রতিবাদে 1942-এর 20 নভেম্বর তিনি ফজলুল হক মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন। এরপর 1947 সালের 15ই আগস্ট ভারতবর্ষ স্বাধীন হলো। পশ্চিমবঙ্গকে ভারতবর্ষের অংশ হিসেবে রাখার জন্যে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। স্বাধীনতার পর জওহরলাল নেহরুর নেতৃত্বে দেশের প্রথম কেন্দ্রীয় মন্ত্রিসভা গঠিত হলো। শ্যামাপ্রসাদ সেই মন্ত্রিসভায় শিল্প ও সরবরাহ দপ্তরের মন্ত্রী হিসেবে যোগ দিলেন। শিল্পমন্ত্রী হিসেবে 1948-এর 6ই এপ্রিল তিনি দেশের জন্য একটি কার্যকরী শিল্পনীতি প্রণয়ন করলেন। শিল্পমন্ত্রী হিসেবে তার অনেকগুলি উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানা, সিন্দ্রি ফার্টিলাইজার, দামোদর ভ্যালি কর্পোরেশন ইত্যাদি। 1950 সালে পূর্ব পাকিস্তানে সাম্প্রদায়িক উত্তেজনা দেখা দেয়, তাতে অসংখ্য মানুষ মারা যায়। শ্যামাপ্রসাদের অভিযোগ ছিল পাকিস্তান সরকার সেই সাম্প্রদায়িক উত্তেজনা দমনে যথোচিত ব্যবস্থা নেয়নি এবং ভারত সরকারও পাকিস্তানের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। উপরন্তু নেহরু পাকিস্তানের প্রধানমন্ত্রী লিয়াকত আলী খানের সঙ্গে একটি চুক্তি সম্পাদন করেন। এই নেহেরু লিয়াকত চুক্তির বিরোধিতা করে শ্যামাপ্রসাদ নেহেরু মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন। এরপর 1951 সালের 21শে অক্টোবর তিনি ভারতীয় জনসংঘ নামে একটি নতুন দল গঠন করেন। 1952 সালে দেশের প্রথম সাধারণ নির্বাচনে শ্যামাপ্রসাদ দক্ষিণ কলকাতা কেন্দ্র থেকে লোকসভায় নির্বাচিত হন। সেই সময় লোকসভায় দেওয়া তার যুক্তিপূর্ণ, চিত্তাকর্ষক এবং গঠনমূলক ভাষণ ভারতীয় গণতন্ত্রের ইতিহাসে মাইল ফলক হয়ে আছে। এদিকে জম্মু ও কাশ্মীরের ভারতভুক্তির প্রশ্নে সেখানকার প্রজা পরিষদ গোষ্ঠীর আন্দোলন এবং তাদের উপর কাশ্মীর সরকারের অত্যাচারের বিষয়টি সরজমিনে খতিয়ে দেখতে শ্যামাপ্রসাদ কাশ্মীর যাওয়ার সিদ্ধান্ত নিলেন। 1953 সালের 8ই মে তিনি দিল্লি থেকে কাশ্মীরের উদ্দেশ্যে রওনা হলেন, কিন্তু 11ই মে সেখানকার পুলিশের হাতে তিনি বন্দী হন। দুর্ভাগ্যের বিষয়, বন্দী অবস্থাতেই কাশ্মীরে তার মৃত্যু হয়। এক সময় তিনি বলেছিলেন, ভারত আমার মাতৃভূমি, এই মাতৃভূমির জন্য আমি সর্বস্ব উৎসর্গ করতে প্রস্তুত। জাতীয় ঐক্য ও সার্বভৌমত্বের জন্য আমি প্রাণ দিতেও কুণ্ঠিত নই। শ্যামাপ্রসাদের কথা অক্ষরে অক্ষরে সত্যি হয়েছিল। দেশের কল্যাণের জন্য তিনি তার প্রাণ উৎসর্গই করেছিলেন। শ্যামাপ্রসাদের পিতা আশুতোষকে তার দৃঢ় মনোভাব ও দুর্জয় সাহসের জন্য বাংলার বাঘ বলা হতো। শ্যামাপ্রসাদের লৌহ কঠিন মানসিকতা এবং অসাধারণ কর্মদক্ষতার জন্য প্রখ্যাত ঐতিহাসিক ডক্টর রমেশচন্দ্র মজুমদার তাকে সিংহের সঙ্গে তুলনা করে বলেছিলেন, তিনি ছিলেন পুরুষ সিংহ। কর্তব্য ও জনদরদ যে তাহার চরিত্রকে কতখানি উজ্জ্বল করিয়া তুলিয়া ধরিয়াছিল, তাহা আমরা সকলে বিস্ময়ের সহিত লক্ষ্য করিয়াছি। প্রকৃতপক্ষে ভারতকেশরী শ্যামাপ্রসাদের ব্যক্তিত্ব, চরিত্রবল, দেশপ্রেম এবং মানবতাবোধের কথা ভারতবর্ষের জাতীয় ইতিহাসে সোনার অক্ষরে লেখা রয়েছে। কথিকায় আজ শুনলেন স্মরণে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, বললেন জন্মেঞ্জয় সাহু। আকাশবাণী কলকাতা শুনছেন।